জামাত এবং বিএনপির সমঝোতা হতে পারে, এরকম যদি হতো তাহলে আমরা মানে আমেরিকায় গিয়ে সমঝোতা হয়ে যাবে, এরকম যদি হতো আমরা বাংলাদেশে তার কিছু কিছু আঁচ পেতাম। আমাদের তো সবার সাথেই কথা হয়, দেশে আছি, জামাতের নেতাদের সাথে কথা হয়, বিএনপি নেতাদের সাথেও কথা হয়, আমি এই রকম কোনো আঁচ পাইনি। আর যদি এরকম হয় যে আমেরিকার ট্রাম্প সাহেব ডেকেছেন, বলেছেন ইউনূস সাহেবকে, এই তিনজনকে নিয়ে সবই বলে দিচ্ছি, যেরকম পাকিস্তানকে ধমকে দিল না সিজফায়ার করো, তো সিজফায়ার হয়ে গেল, এইরকম হবে নাকি? অত বড় ঘটনার খবর আমি রাখি না। প্রতীকের কথা বলেছেন, আমি বলি প্রতীক ব্যাপারটা খুব ভাইটাল, কিন্তু ডমিনেটিং না। তা যদি হতো তাহলে স্বতন্ত্রগুলি যেতে গেল। আমার নিজের অভিজ্ঞতা, আমি গেছি, আমার এলাকার লোকজন বলে তুমি মানুষ তো খুব ভালো, তোমাকেই ভোট দিতে চাই, কিন্তু মার্কাটা ভালো না, দেয়নি ভোট। পরে বলেছে ভোট দিতে চেয়েছি তোমাকে, কিন্তু গিয়ে হাতটা তো মার্কার দিকে চলে যায়। মানে প্রবীণ লোকজন, বুড়ো বুড়ি একই রকম বলেছেন এইটা প্রভাব ফেলবে। বেগম জিয়া নিঃসন্দেহে অসাধারণ জনপ্রিয় মহিলা, তিনি যদি বেরোতে পারেন ভোটে প্রভাব রাখবেন, কিন্তু এরকম মনে করা উচিত নয় যে কোনো একজন মানুষ একা পুরা জাতির ইতিহাস বদলে দিতে পারেন, ভোটের ইতিহাস বদলে দিতে পারেন, এরকম নয়। নিশ্চিতভাবে উনি বিরাট প্রভাব ফেলবেন, কিন্তু সবচেয়ে বড় কথা উনি কি পারবেন? তার শরীর অবস্থা এখন পর্যন্ত যা জানি তাতে এই যুক্তি দিয়ে আপনি আর একটা সত্য প্রতিষ্ঠা করতে পারবেন এরকম মনে হয় না। একটা সার্ভে বেরিয়েছিল বেশ কিছুদিন হয়েছে, কয়েক মাস, 40% লোক এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে, 42%। আচ্ছা, এই 42% মানুষ কারা? এদের উপরে কোনো সার্ভে হয়েছে? এদের মত কীরকম করে বদলাচ্ছে সেটা কি আমরা জানি? ডাকসু নির্বাচনের ফলাফল তাদের উপরে কোনো প্রভাব ফেলছে আমরা জানি? আমাদের দেশে কিন্তু গবেষণা তো নাই। এই যে ডাকসু নিয়ে এত কথাবার্তা বলছি, ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড ছিল, ইউনিভার্সিটি খুব বড় বড় গবেষণা হতো। নিশ্চয়ই আপনারা জানেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সারা পৃথিবীকে কল্যাণ অর্থনীতি শেখায়, কিভাবে কল্যাণ রাষ্ট্র গড়া যায় সেটার ডিরেকশন দিতে পারে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কথা একবারই চলে। ধরেন অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, এরা তো আমরা জ্ঞানের পীঠস্থান মানে সর্বোচ্চ মনে করি, যে সবচাইতে ডেভেলপড সায়েন্স, টেকনোলজি, নলেজের ক্ষেত্রে। ঢাকা ইউনিভার্সিটিও এরকম হতে পারত, সেটা নষ্ট হয়ে গেছে। তো জ্ঞানের ওই চর্চা যদি হতো, গবেষণা যদি থাকতো, তাহলে আমরা জেন জি স্টাডি করতে পারতাম। ইউরোপ আমেরিকাতে করে না, এক একটা জেনারেশন ভাগ করে, কখনো জেন জি, কখনো জেন ই, অন্য যে 20-25 বছরের ধরে, মানে কমননেস যেটা থাকে একটা প্রজন্মের মধ্যে, তার কি কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আগের জেনারেশন থেকে কি কি আলাদা, এরকম হয়। কোনো সময় এই প্রজন্ম খুবই রাগী, কোনো সময় এই প্রজন্ম কেবল বিদ্রোহ করে, এই প্রজন্ম কেবলমাত্র লেখাপড়ার মধ্যে মগ্ন থাকে, এরকম হয়। ওইভাবে তারা গবেষণা করে। আমাদের তো কোনো গবেষণা নেই, আমাদের গবেষণার টাকা চুরি করে নিয়ে যায়, আর শেখ হাসিনা নির্দেশ দেন, আরে পাস করে বাড়িয়ে দেন, আমাদের সময় যে আরও ভালো লেখাপড়া হচ্ছে সেটা দেখাবেন না তো। পার্সেন্টেজ অফ পাস আগে থাকতো 60 ম্যাক্সিমাম, এখন হয়ে গেল 90, এবং গবেষণা সম্পূর্ণ বন্ধ। ওই কাজটা আর করাই যায়নি। আমি মনে করি যদি ওই গবেষণা হতো তাহলে বলা যেত। এখানে এখন পর্যন্ত সার্ভেগুলো হয় সেটাও ওরকম করে নির্ভর করা যায় না। আগামীতে অ্যালাইনমেন্ট কি হতে পারে তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতই। ওই অ্যালাইনমেন্টও দেখতে হবে রেজাল্টের জন্যে। সবগুলোই হয়তো ইমিডিয়েটলি চোখে দেখতে পারবেন না, কিন্তু আপনাদের যে আগ্রহ দেখলাম, আপনাদের যে শার্পনেস দেখলাম, মানে এই জেনারেশনকে আমি মাঝে মাঝে মনে করি অন্য কোনো নাম যদি দিতে পারতাম খুব ভালো হতো। মানে আমি নিজেই অবাক হয়ে যাই। আমি তো সবাই আমাকে মনে করি খুব ভালো বক্তা, কিন্তু আমি দেখি এই জেনারেশনে যারাই টেলিভিশনে আসে সবাই খুব সুন্দর বলে। আমার মনে হয় আমারই তাদের থেকে শেখার আছে। আজকেও যেরকম করে তর্ক করলেন, মানে এত জোরে জোরে চিৎকার করে হয়তো আমি বলি না, কিন্তু সবার মধ্যে যে পয়েন্ট আছে, যে এর মধ্যে যে মেধা দেখলাম, আমি মনে করি এটা যদি আসলে কনস্ট্রাকটিভলি যেখানেই যান, গবেষণার ক্ষেত্রে যান, ভালো করে চাকরির ক্ষেত্রে যান, রাজনীতিতে যান, আগামী দিন বদলাবে, এটা সম্পর্কে আমি নিশ্চিত।
আপনাদের দেখে বড় হয় আবার, এবং এটা এখনই মনে হচ্ছে তা না, এটা গত কয়েক বছর ধরেই মনে করছি। কিন্তু আমার সময় যেটা ছিল ওইটা গরম বক্তৃতা করতে পারলেই আসল কথা। আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের, উনি বক্তৃতাটা একটাই ল্যাঙ্গুয়েজ ছিল, মাহমুদুর রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না, বটতলা নীরব, এই সুবোধী রাজনীতি দেশকে কোনো কিছু দিতে পারবে না। হি ওয়াজ এ নাইস ম্যান, সরি মাইন্ড করতে পারেন আপনারা, কিন্তু খুব ক্লিক টিক করতো না, লোকের ক্ষতি করতো না। আওয়ামী লীগের অন্যান্য লোকজন যেরকম প্রতিহিংসা পড়ানো ছিল, উনি এরকম ছিলেন। হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, আমি স্বীকার করতে কোনো দোষ নেই, এখন বা পরবর্তীতে তার ভূমিকা যাই হোক না কেন, কিন্তু টোনটাই ওরকম ছিল। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, ইন্টারভিউতে স্ট্যান্ড করেছিলেন, তার প্রশংসা করে যে কেমনে জানি এসে গেল মনে, তাই আমি বলে ফেললাম। আমি বলতে চাইছি সেই সময়টা ছিল শুধু উত্তেজনা তৈরি, কিন্তু এখন আমি দেখছি যে তার মধ্যে যুক্তি আসছে। এটা যদি অব্যাহত থাকে, এবং শেষে বলবো হাসান আহমদ চৌধুরী কিরণ এই যে প্রোগ্রামটা করেছেন, এইটা যত বেশি হবে তত বেশি সম্ভবত এই প্রজন্মের জন্য, এবং যারা যারা শুনবেন তাদের সবার জন্য, আমার মতো রাজনীতিবিদ যারা ভালো বক্তৃতা করতে চাই, সবসময় জনগণের ভাষায় কথা বলতে শিখতে চাই, আমরা খুব উপকৃত হব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের একসাথে সফরে যাচ্ছেন। অনেকে মনে করছেন নির্বাচন ইস্যুতে হয়তোবা কোনো সমঝোতা হতে পারে। আপনার বিশ্লেষণ কি? প্রফেসর ইউনূসকে বোঝা মুশকিল, উনি আমার শিক্ষক ছিলেন কিন্তু সরাসরি, এবং উনি তখন কেবল অ্যাজ এ ইয়ং লেকচারার চিটাগং ইউনিভার্সিটি জয়েন করেছেন। আমি তখন অর্থনীতির ছাত্র, উনি আমাদের অর্থনীতি পড়াতেন। ব্যক্তিগতভাবে খুব সম্পর্ক ভালো ছিল, এখনও ভালো আছে। তার পরিবারের সাথেও অনেকের সাথে আমি পরিচিত আছি। তার ছোটো ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মিডিয়া ব্যক্তিত্ব, ক্যান্সারে মারা গেছেন, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই হিসেবে এখনও আমি বড় ভাইয়ের মতো থেকে দুটো একটা খোঁটা টোটা দিয়ে কথা বলতে পারি। তারপরেও আমি আসলে ওনাকে পলিটিক্যালি, উনি একবার নাগরিক শক্তি করতে গেলেন না, তারপরে আবার SMS করে করে খবর দিচ্ছেন সব। ওই SMS করে পার্টি হয়নি, কি পার্টিটা তো হয়নি। উনি যেভাবে লন্ডন গেলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, এইটাও খুব ডিপ্লোম্যাটিক্যালি সাউন্ড হয়নি। এটা হয়তো কথাবার্তা বলেছে অন্যান্যরা, কিন্তু আমরা পছন্দ থেকে অথবা উপায়হীন অবস্থায় তার সরকারকে সমর্থনের কোনো বিকল্প দেখছি না। আজকে উনি যদি না থাকেন তাহলে কি হবে? টোটাল ডার্কনেস, একদম ভয়েড একটা জিনিস। তো ওইটার কারণে তাকে সমর্থনই করছি। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, এই 4 জন বা 3 জন নেতাকে সাথে নিয়ে যাবার কারণ কি? এর মধ্যে কারো নেওয়ার ব্যাপারে একটা লিগ্যাল কোয়েশ্চনও তোলা যেতে পারে। একটা পার্টি তো অ্যাফিলিয়েশনও পায়নি, রেজিস্ট্রেশনও পায়নি, তাদেরকে যে স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এটা খুব নেকেড হয়ে গেছে। এখন ওনার জায়গা থেকে না করলে ভালো হতো। থার্ড প্রশ্ন হচ্ছে যে জামাত এবং বিএনপির সমঝোতা হতে পারে, এরকম যদি হতো তাহলে আমরা আমেরিকায় গিয়ে সমঝোতা হয়ে যাবে, এরকম যদি হতো আমরা বাংলাদেশে তার কিছু কিছু আঁচ পেতাম। আমাদের তো সবার সাথেই কথা হয়, দেশে আছি, জামাতের নেতাদের সাথে কথা হয়, বিএনপি নেতাদের সাথেও কথা হয়, আমি এই রকম কোনো আঁচ পাইনি। আর যদি এরকম হয় যে আমেরিকার ট্রাম্প সাহেব ডেকেছেন, বলেছেন ইউনূস সাহেবকে, এই 3 জনকে নিয়ে এসে আমি বলে দিচ্ছি, যেরকম পাকিস্তানকে ধমকে দিল না সিজফায়ার করো, তো সিজফায়ার হয়ে গেল, এইরকম হবে নাকি? অত বড় ঘটনার খবর আমি রাখি না, কাজে ওইটা বলতে পারবো না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কি না? দেখি, কিন্তু প্রত্যাশা করি শঙ্কা কেটে যাবে। আমরা তো চেষ্টা করছি, এবং আমরা আমি বলেছি একটু আগে, ফর্মুলারি ওয়ার্ক করছি। আশা করি উনি আসবার পরে আলোচনা করব, আমরা আমাদের প্রপোজালটা বলবো, এবং পিআর নিয়ে একটু সমস্যা আছে, তো একটা প্রশ্ন আছে, এটা বলি আমি, তারপরে বলতে পারবো। এখন আমাদের যে পদ্ধতিতে নির্বাচন হয়, ইংরেজিতে বলে ফার্স্ট পাস্ট দি পোস্ট, এটাতে কি হয়, একবার ধরেন সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ 42%, এবং তারা সরকার গঠন করেছে। না হলে অ্যাভারেজ
35-37 এর মধ্যে ভোট পেয়ে সরকার গঠন করে। এটা তো মাইনরিটি, এটা তো মেজরিটি না। অর্থাৎ গণতন্ত্রে যদি মেজরিটির শাসন হয় তাহলে 42% ভোট পেলেও যে সরকার গঠন করে তিনি মেজরিটি পিপলের সাপোর্ট পেয়ে সরকার গঠন করেছেন তা তো বলতে পারেন না। এই জন্যেই অনেকেই বিকল্প হিসেবে পিআরের কথা বলছেন। এখানে যে যে প্রপোর্শনে ভোট পাবে সেই প্রপোর্শনে তার সিট হবে ইন দি পার্লামেন্ট, এবং পার্লামেন্টের সংখ্যা হিসাব করে সরকার গঠন করতে পারবে। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। পার্সেন্টেজ অনুযায়ী, মানে ধরেন কোনো পার্টি ভোট পেয়েছে 30%, তাহলে সে 30% সিট পাবে পার্লামেন্টে। এরকম করে সিট দিয়ে দিয়ে কাজ করা হবে। তো আমাদের দেশের ক্রাইসিস যেটা অন্য দেশে হয়েছে, ধরা যাক এখন তার আওয়ামী লীগ নাই, বিএনপি কত পার্সেন্ট পেতে পারে, বা ধরেন এরকম একটা পার্টি যদি হয়, 3টা পার্টি পেল 30-30-30, আর একটা পার্টি 10, বা এমনভাবে একটা ইকুয়েশন হলো সরকার গঠন করাই মুশকিল হয়ে গেল। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, তা আমাদের দেশেও যখন করছি, এই যে ইন্ডিয়াতেও তো কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে, এখানেও কোয়ালিশন হবে, সেটাও একটা জবাব। আর একটা ত্রুটির মধ্যে আছে যেটাকে আমি বড় মনে করি, দুটো বিষয় আছে, আমি এটা জবাব দিতে গিয়ে বলবো। সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট কোনো ক্যান্ডিডেট নাই। একটা পার্টি 300 আসনে কে কে থাকবে নাম দেবে ইন অর্ডার অফ প্রেফারেন্স, 1, 2, 3 করে। তারপরে যে ভোট পড়বে সেই ভোটে ধরেন যিনি 10% ভোট পেয়েছেন তাকে আপনি 300-র মধ্যে 10% মানে 30, 1 থেকে 30 পর্যন্ত এঁকে দেবেন। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না, আমাদের অনেকেরই সেরকম মনে হয়। এটার দ্বিতীয় ধরনের সমস্যা হচ্ছে যে এখানে ধরে আপনি লিস্টে যে দিয়েছেন 1, 2, 3 থেকে 30 পর্যন্ত, তার চাইতে অনেক বেশি ভোট নিচে যারা আছেন 200-র নিচে তারা পেয়েছেন, তারা কিন্তু এমপি হতে পারবেন না, যদিও তারা যারা এমপি হয়েছেন তাদের চেয়ে বেশি ভোট পেয়েছেন। এটাও প্রপার রিপ্রেজেন্টেশন করে না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না।